লেখিকা কৃতি মুখার্জির স্বীকারোক্তি। তন্ময় আর তমার মাত্র ৮ মাস হলো বিয়ে হয়েছে। দুজনেই ব্যাঙ্গালোরের দুটো বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ওদের পরিচয়টা হয়েছিল কলকাতার এক ম্যানেজমেন্ট কলেজে MBA পড়ার সময়। বছর দুয়েক চুটিয়ে প্রেম করার পর চাকরি পেয়ে তন্ময় প্রথম ওর বাড়িতে জানায় ওদের সম্পর্কের কথাটা। তমার মা একটু ধার্মিক প্রকৃতির মানুষ। একমাত্র মেয়ে অন্য জাতে বিয়ে করবে এই নিয়ে গোড়ার দিকে ওনার একটু আপত্তি ছিল, কিন্তু শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মেনে তিনিও রাজি হলেন বিয়েতে। তন্ময়দের পরিবারে অবশ্য এরকম কোনো সমস্যা হয়নি। ছেলের প্রস্তাবে বাবা মা দুজনে রাজিই ছিলেন। বিয়ের পর অষ্টমঙ্গলা সেরে ওরা মানালি গিয়েছিল হানিমুন সারতে। বহু কাঙ্ক্ষিত সম্পর্কের এমন সুন্দর পরিণতিতে খুশি হয়েছিল দুজনেই। স্বপ্নের মতো কেটে যাচ্ছিল বিয়ের পরের দিনগুলো, কিন্তু স্বপ্নেরও শেষ থাকে, আর সেই শেষের শুরুতে দাঁড়িয়ে থাকে কঠিন বাস্তব। তাই ওদেরও ফিরতে হলো সেই রোজকার একঘেয়ে জীবনে। জয়েন করতে হলো নিজের অফিসে। তমা বাবা মায়ের একমাত্র সন্তান হলেও সব কাজ জানে, ঘরদোর গুছিয়ে রাখতেও ভীষণ এক্সপার্ট। অন্যদিকে তন্ময় মায়ের আদরের খোকা। ছোটবেলা থেকে পড়াশোনা বাদে সব কাজ তার মা করে দিত। এমনকি জল খেয়ে গ্লাস রাখার অভ্যেসটাও ছিল না তন্ময়ের। তমা অবশ্য তন্ময়ের এই গুণের ব্যাপারে বিয়ের আগে থেকেই জানত, কিন্তু ওই যে বিয়ের আগে জানা আর বিয়ের পরে সামলানো, দুইয়ের মধ্যে ফারাক অনেকখানি। তাই সারাদিন অফিসের কাজ সামলে বসের চোখ রাঙানি সহ্য করে বাড়ি ফিরে রাজ্যের কাজ সামলাতে গিয়ে প্রায় হাঁপিয়ে উঠছিল তমা। তার উপর তন্ময়ের এই অগোছালো স্বভাব। কোনোদিন যদি তমাকে একটু আগে বেরিয়ে যেতে হতো, তাহলে ফিরে এসে দেখত তন্ময় দিব্যি ভেজা টাওয়েলটা বিছানার ওপরে রেখে দিয়ে চলে গেছে। শুধু তাই নয়, চায়ের কাপ, ব্রেকফাস্টের যাবতীয় এঁটো বাসনকোসন যেমনকার তেমনি ডাইনিং টেবিলের উপর রাখা আছে। প্রথম তমার কিছু মনে হতো না, কিন্তু সংসার বড় বিচিত্র জায়গা। একসময় তমারও বিরক্তি আসতে লাগলো। সবচেয়ে বিরক্তি আসতো যখন তমা কিছু বলতে গেলে তন্ময় সেটাকে হেসে উড়িয়ে দিত। বেশিক্ষণ রাগ দেখিয়ে থাকতেও পারত না তমা। বাবু, কি হয়েছে বলে কান ঝালাপালা করে দিত তন্ময়। একসময় রাগ ঝেড়ে ফেলে আবার সবটা মানিয়ে নিতে হতো। সেদিন লাঞ্চ ব্রেকে হঠাৎ মায়ের কথা মনে পড়তে লাগলো। ফোন করলো মাকে। বহুদিন পর ওপার থেকে সেই চেনা গলাটা শুনতে পেল। কতদিন পর ফোন করলি মামুন? মাকে ভুলেই গেছিস বল? তুমি যে কি বলো না মা, ভুলে যাব কেন? আচ্ছা ছাড়ো ওসব কথা, তুমি বলো কেমন আছো? বাবা ভালো আছে তো? হ্যাঁ রে মা, আমরা ভালো আছি, তোদের খবর বল। একটা নিঃশ্বাস ফেলে তমা উত্তর দিল, হ্যাঁ মা, আমরাও ভালো আছি। মেয়ের গলার স্বর শুনে কিছু একটা আন্দাজ করে রূপা দেবী জিজ্ঞেস করলেন, মামুন কি হয়েছে বল আমাকে। তমা থাকতে না পেরে বলতে শুরু করলো, তেমন কিছু হয়নি, শুধু একটু ডিস্টার্ব আছি। রূপা দেবী বললেন, সে তো বুঝতেই পারছি, তা কি হয়েছে শুনি? দুজনে ঝগড়া করেছিস নাকি? ঝগড়া নয় মা, আমি তন্ময়ের এই হ্যাবিটগুলো জাস্ট আর নিতে পারছি না, অসহ্য লাগছে আমার। আকাশ থেকে পড়লেন রূপা দেবী। বিয়ের আগে এতগুলো দিনের আলাপ ওদের, কোনোদিন তো তন্ময়ের ব্যাপারে খারাপ কিছু শোনেননি মেয়ের মুখে। অবাক হয়ে জিজ্ঞেস করলেন মেয়েকে, কেন রে, তন্ময় আবার কি করলো? ও ভীষণ অগোছালো মা, কোনো জিনিস ঠিক জায়গায় রাখে না, সবটা আমাকে করতে হয়। আমি টায়ার্ড হয়ে গেছি ওকে বোঝাতে। রূপা দেবী বললেন, দেখ মামুন, ছেলেরা অমন একটু অগোছালো হয়, সেটা নিয়ে মাথা গরম করলে কি চলবে বল? তাছাড়া তুই তো সাজানো গোছানোর কাজে এক্সপার্ট, ম্যানেজ করে নে না। ম্যানেজ করব মানে? ওভাবে সবকিছু ম্যানেজ করা যায় নাকি? তুমি রাখো তো মা, আমার এখন মিটিং আছে। ফোনটা রেখে দিল তমা। মিটিংটা মোটামুটি ভালোই কাটলো, তবে এই কদিনে স্ট্রেসের জন্য মাথাটা ভীষণ ধরেছে। HR স্যারকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে বাড়ি চলে এলো। বাড়ি ফিরে আবার সে চেনা ছবি চোখে পড়ল। সোফাতে তন্ময়ের গতকালের শার্ট, প্যান্ট, মেঝেতে টিভির রিমোট সব গড়াগড়ি খাচ্ছে। চারদিকে সে যেন এক জদ বিচ্ছিরি চিত্র। কোনো রকমে ব্যাগটাকে টেবিলে রেখে সবকিছু ঠিকঠাক করতে লাগলো তমা। রেস্ট করা আর কপালে নেই। আরও 4 মাস কেটে গেল।
আজ ওদের প্রথম বিবাহ বার্ষিকী। সোফায় বসে নতুন কিনে আনা কুশন কভারগুলো পরাতে পরাতে তমা ভাবতে লাগলো, এই 1 বছরেও কতবার তন্ময়কে বোঝানোর চেষ্টা করেছে ঘরদোর পরিষ্কার রাখাটা কতটা জরুরি। এও বলেছে পরিষ্কার থাকলে শুধু শরীর স্বাস্থ্য নয়, মনটাও বেশ সতেজ থাকে। কিন্তু তন্ময় নিজের ব্যবহারে বারবার বুঝিয়ে দিয়েছে ও তমার কথায় আদৌ গুরুত্ব দেয় না। যাই হোক, আজ আর এসব কথা বলে মুড খারাপ করার কোনো মানে হয় না। আজকের দিনটার জন্য ওরা 1 সপ্তাহ ধরে অনেক প্ল্যান করেছে। বাড়ির কেউ আসতে পারবে না, তাই ওরা নিজেরাই ছুটি নিয়ে কিছু অফিস কলিগকে আর অ্যাপার্টমেন্টের লোকেদের ইনভাইট করেছে। 3rd ফ্লোরের রিজুরা কিছুদিন আগে একটা ভালো ক্যাটারিংয়ের খোঁজ দিয়েছিল। সেই ক্যাটারিংকে আজকের খাবার পরিবেশনের দায়িত্ব দিয়েছে। ঘড়ির আওয়াজে ভাবনার ঘোর কেটে গেল। তন্ময়কে ডাক দিল তমা। উঠে পড়ো তন্ময়, 8টা বেজে গেছে, আজকে অনেক কাজ আছে। তাছাড়া গৌতম দাকে ফোন করে ডিনার নিয়ে একবার ফাইনাল কথাটা বলে নাও, নইলে পরে প্রবলেম হবে। আড়মোড়া ভেঙে তন্ময় ঘুম থেকে উঠল। উফ, উঠছি, তুমি না তমা, একেবারে মায়েদের মতো কথা বলছো আজকাল। আলতো হেসে তমা কিচেনে চলে গেল। আজও নিজের হাতে মাইক্রো ওভেনে কেক বানাবে। আগে 2 দিন ট্রায়াল দিয়েছে, যদিও তবু আজ ফাইনাল। একটু একটু টেনশন হচ্ছে, এই আর কি। তমার হাত থেকে চাটা নিয়ে সোফাতে আয়েশ করে বসে তন্ময় বলতে লাগলো, গৌতমদার সাথে কথা হয়ে গেল, ওরা ঠিক 7টায় চলে আসবে। শুধু সরঞ্জামগুলো রাখার জন্য একটু জায়গায় অ্যাডজাস্ট করতে বলল। তমা কিচেন থেকে উত্তর দিল, বেশ তো, সেক্রেটারি আঙ্কেলকে গিয়ে বলো না আজকের দিনটা সবাই মিলে গ্যারেজের একটু স্পেস যেন অ্যাডজাস্ট করে নেয়। তন্ময় মাথা নেড়ে যার বড় নাই স্বভাববশত চায়ের কাপটা সোফাতে রেখে বেরিয়ে গেল। সকালটা আয়োজন সারতে সারতেই কেটে গেল। মাঝে একটু সময় করে মন্দিরে পুজোও দিতে গিয়েছিল তমা। তারপর সন্ধে থেকে লোকজন আসতে শুরু করলো। 8টা নাগাদ হই হই করে কেক কাটা হলো। সেলফি তোলা, খাওয়া দাওয়া, নাচ গানের মধ্যে দিয়ে কি করে যে সন্ধেটা কেটে গেল বুঝতে পারল না কেউই। রাত 11টা নাগাদ তন্ময় ক্যাটারিংকে পেমেন্ট করতে নিচে গেছে। তমা বেডরুমে ঢুকে ফোনটা হাতে নিল। অনেকক্ষণ হলো ফোনটা দেখাই হয়নি। এ কি, মা এতবার ফোন করেছে কেন? নিশ্চয়ই কোনো এমার্জেন্সি হয়েছে। তড়িঘড়ি তমা ফোন করলো মাকে। ফোনটা তুলতেই ওপার থেকে তমা বাবার গলা শুনতে পেল। বাবা, তুমি মায়ের ফোন ধরেছ? মা কোথায়? আর বলিস না, আসলে তোর মা আজ ওই সন্ধে নাগাদ বাথরুমে পা পিছলে পড়ে গেছে। আমি তাই তখন সামনে নার্সিংহোমটা অ্যাডমিট করে তোকে ফোন করছিলাম খবর দেব বলে। ওহো বাবা, রিয়েলি সরি। আসলে আমরা আজ সবাইকে একটু ইনভাইট করেছিলাম তো, তাই আওয়াজে তোমার ফোনটা শুনতে পাইনি। ছাড়ো সব কথা, মা এখন কেমন আছে? হ্যাঁ, এখন ইনজেকশন দিয়েছে, ব্যথাটা কমেছে, কিন্তু কাল সকালে এক্সরে হওয়ার আগে কিছু বলা সম্ভব নয়। অশোক বাবু উত্তর দিলেন। ঠিক আছে বাবা, আমি কাল সকালেই আসছি। না রে মা, তুই তাড়াহুড়ো করে আসতে যাস না। আমি তোকে এমনি খবর দেওয়ার জন্য ফোন করেছিলাম, আর কিছু না। তুমি থামো বাবা, এই বয়সে একা আর কত দিক সামলাবে। আমি আসছি, চিন্তা করো না। বাবা মেয়ের কথা শেষ হওয়ার আগেই পেছনে এসে দাঁড়িয়েছে তন্ময়। তমা ফোনটা রাখতেই ও জিজ্ঞেস করে উঠল, কি হয়েছে তমা, সিরিয়াস কিছু? আর বলো না, মা পড়ে গেছে, নার্সিংহোমে অ্যাডমিট, আমাকে কালই যেতে হবে। হ্যাঁ একদম, তুমি যাও, আমি এক্ষুনি টিকিট করে দিচ্ছি। বলেই তন্ময় ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে পড়ল। সকালে প্রথম ফ্লাইটেই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তমা। রূপাদেবী সপ্তাহখানেক পরে সুস্থ হলেন। হাড়গোড় ভাঙেনি এই রক্ষে, তবে এখনও বেশ কয়েকদিন বিশ্রামেই থাকতে হবে। কিন্তু এদিকে তমার আর থাকা চলবে না। অলরেডি 2বার ফোন এসেছে অফিস থেকে। তাছাড়া তন্ময়টাও একা আছে, কি যে করছে কে জানে। একজন আয়া আর বাবার ভরসায় মাকে রেখে শনিবার লাঞ্চ করে বেরিয়ে পড়ল তমা। বাড়ি এসে জায়গার জিনিস যে জায়গায় দেখবে না এ তমা নিশ্চিত জানত, কিন্তু তাই বলে এমন কিছু যে দেখতে হবে তাও দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। চাবি দিয়ে অটোলকটা খুলতেই কিছু একটাতে যেন হোঁচট খেল তমা। বাম হাত দিয়ে লাইটটা জ্বালতেই দেখতে পেল গোটা ড্রয়িং রুমে গিফটের বক্সগুলো ছড়ানো ছিটানো। শুধু তাই নয়, তার সাথে সপ্তাহখানেকের বাসি ফুলগুলো যেমনকার তেমনি ছড়িয়ে আছে। ডাইনিং টেবিলের ওপর গুচ্ছে কেটো বাসন ডাই করে রাখা। কিচেনের বেসিন অবধি এঁটো বাসন ভর্তি। চারিদিকে মশা মাছি ভন ভন করতে শুরু করেছে। দুর্গন্ধে গা গুলিয়ে উঠল তমার। কোনো রকমে কিচেন থেকে বেরিয়ে বেডরুমের দিকে পা বাড়ালো সে। সেখানেও এক অবস্থা।
বিছানা থেকে শুরু করে মেঝেতে সব জায়গায় জামা কাপড় ছড়ানো, কোনটা কাঁচা কাপড় কোনটা বাসি কিচ্ছু বোঝার উপায় নেই। মাথাটা হঠাৎ যেন ভীষণ গরম হয়ে গেল। রাগে দুঃখে বিছানায় বসে কাঁদতে লাগলো তমা, কিন্তু এখানে ওর চোখের জল কে মোছাবে? মিনিট 10 পর একটু শান্ত হয়ে চোখে মুখে জল দিয়ে বাসন কোসনগুলো পরিষ্কার করতে লাগলো সে। একদিকে অসুস্থ মাকে ছেড়ে আসার দুঃখ, অন্যদিকে তন্ময়ের এমন বিবেকহীনের মতো কাজ। বহু চেষ্টা করেও নিজেকে সামলে রাখতে পারছিল না তমা, বারবার চোখে জল এসে যাচ্ছিল। 6:30 নাগাদ তন্ময় বাড়ি ফিরল। কলিং বেল শুনে তমা চুপচাপ দরজা খুলে ভেতরে চলে গেল। তন্ময় কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে বলতে লাগলো, মা ভালো আছে তো? ক্ষীণ স্বরে তমা উত্তর দিল, তন্ময় বলল, কি হয়েছে ডার্লিং, এত আপসেট কেন? আমি তো তোমাকে বলেছিলাম আরও কটা দিন থেকে যেতে, তুমি তো জোর করে চলে এলে। তবে এসে ভালোই করেছো, কারণ তুমি না থাকলে আমারও ভীষণ প্রবলেম হয়। আফটার অল ইউ আর মাই ওয়াইফ। তমা বলল, আমি তোমার ওয়াইফ না সার্ভেন্ট তন্ময়? এসব তুমি কি কথা বলছো তমা? আর ইউ ম্যাড? কেন পাগলের মতো কি বলেছি আমি? তুমি কি আমাকে সত্যি তোমার ওয়াইফ বলে মনে করো? বরং আমার তো মনে হয় তুমি আমাকে অনেকটা ওই বিনে পয়সা ঠিকে ঝিয়ের মতো মনে করতে শুরু করেছো। যা ইচ্ছে যখন ইচ্ছে করতে বলবে আর আমি করব। কি এমন করতে হয় তোমাকে? ন্যাচারালি মেয়েদের যা কাজ সেগুলোই করো, এ নিয়ে এত কমপ্লেনের কি আছে? মেয়েদের কাজ মানে এই ঘর পরিষ্কার করা, জিনিসপত্র গোছানো, এগুলো শুধু মেয়েদের কাজ বুঝি? তা নয় তো কি আমাদের কাজ? হো হো করে হাসতে লাগলো তন্ময়। হঠাৎ করে সেই চিরচেনা তন্ময়কে খুব অচেনা ঠেকলো তমার। যে হ্যান্ডসাম মডার্ন ছেলেটাকে ও কলেজে ভালোবেসেছিল, সে মনে প্রাণে এমন পুরনো যুগে বাস করে, এটা যেন ভাবতেই কষ্ট হচ্ছে তমার। নিজেকে সামলে তমা বলতে লাগলো, শোনো তন্ময়, কাজের কোনো ভেদাভেদ হয় না। আমরা যেখানে বাস করছি সেখানটা পরিষ্কার রাখা আমাদের কর্তব্য, দায়িত্বও বলতে পারো। কিন্তু তোমাকে এসব বলে কোনো লাভ হচ্ছে বলে তো আমার মনে হয় না। বিছানা থেকে উঠে দাঁড়ালো তন্ময়। ইয়েস, তুমি একদম ঠিক বলেছ তমা, আমাকে এসব বলে কোনো লাভ নেই। সারাদিন অফিসে কাজ করে তোমার মতো বাড়ি ঝকঝকে তকতকে রাখা আমার পক্ষে ইম্পসিবল। তোমাকে ঝকঝকে তকতকে রাখতে তো বলিনি তন্ময়, শুধু বলেছি একটু পরিষ্কার রাখতে, যাতে বাড়িটাই একটু নিঃশ্বাস ফেলা যায়। তুমি বাড়িটাকে যা করে রেখেছিলে তাতে কোনো মানুষ থাকতে পারে না। তমার কথা শেষ হতে না হতেই তন্ময় বলতে শুরু করলো, ও রিয়েলি? তাহলে তুমি বলতে চাও আমি মানুষ নই? একটা কথা জেনে রাখো, আমি বড় কলেজ থেকে পড়াশোনা করেছি, আর তাই তুমি যদি ভেবে থাকো আমি তোমার মতো ঘর গুছবো, তাহলে ইউ আর রং। ওসব মেয়েলি কাজ করতে আমি পারবো না, সেসব তোমাকেই করতে হবে। আর এটা মেনে নিয়ে যদি তুমি থাকতে পারো থাকো, আর না পারলে... শুধু তুমি বড় কলেজ থেকে পড়াশোনা করেছো তন্ময়, আমি করিনি। আর পরিষ্কার থাকার সাথে পড়াশোনার সম্পর্ক আসছে কি করে বলবে আমাকে? পরিষ্কার থাকাটা তো আমাদের সকলের উচিত। তন্ময় ঝাঁঝিয়ে উঠে বলতে লাগলো, লিসেন তমা, আমি তোমার সাথে এসব মিনিংলেস ব্যাপারে তর্ক করতে চাই না। আমার সাথে থাকতে হলে এভাবেই থাকতে হবে, আর যদি থাকতে না পারো তো চলে যেতে পারো, কেউ তোমাকে আটকাবে না। কথাগুলো বলে ফোনটাকে নিয়ে তন্ময় ঘর থেকে বেরিয়ে গেল। কাপড়গুলো হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল তমা। সত্যি এই তন্ময়কে সে চেনে না, কোনো দিন দেখেনি। রাতটা আলাদা রুমে কাটিয়ে সকালে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে তমা বাপের বাড়ি যাবার জন্য রওনা হলো। তন্ময় দেখেছিল, কিন্তু একটি বারের জন্য আটকায়নি, বরং ও বেরিয়ে যেতেই দরজাটা ভেতর থেকে লক করে দিল। সারা রাস্তা তমা ভাবতে লাগলো, ও কি সত্যি বেশি বাড়াবাড়ি করলো, নাকি যা করেছে ঠিক করেছে? কিন্তু তন্ময়ের মতো মানসিকতার ছেলের সাথে সারা জীবন কাটানো ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বাড়ি ফিরে বাবা মাকে সব কথা খুলে বলল তমা। রূপাদেবী মেয়েকে বোঝাতে লাগলেন, সংসারে থাকতে গেলে মেয়েদেরকে একটু বেশি মানিয়ে নিতে হয়। অশোকবাবু কিছুই বললেন না, চিরকালের মতো মেয়ের সিদ্ধান্তকে সম্মান জানালেন। দুদিন পর তমার শাশুড়ি তারাদেবী ফোন করলেন তমাকে। ফোনটা তুলতেই উনি বলতে শুরু করলেন, এ আমি কি শুনছি বৌমা, তুমি নাকি সামান্য ঘর গোছানো নিয়ে অশান্তি করে বাড়ি ছেড়ে চলে এসেছো। শুনে রাখো, আমাদের বাড়ির ছেলেরা ওসব ঘরদোর গোছানো নিয়ে ব্যস্ত থাকে না, ওগুলো তো মেয়ে মানুষের কাজ। সবটা শোনার পর তমা বলতে লাগলো, এতক্ষণে বুঝলাম মা, তন্ময়ের মধ্যে এমন ধারণার জন্ম হলো কি করে, কারণ আপনার চিন্তাধারাতেই তো ভুল আছে। আসলে কি জানেন, কাজের কোনো ছেলে মেয়ে বলে ভেদাভেদ হয় না, কাজ প্রত্যেকের।
হ্যাঁ, তন্ময়ের স্ত্রী হিসেবে আমি হয়তো ওকে কাজে হেল্প করতে পারি, কিন্তু ওর কাজগুলো করে দেওয়া আমার কাজ নয়, ওটা ওরই দায়িত্ব। ফোনটা কেটে দিলেন তারাদেবী। তমার আজ ভাবতেই আশ্চর্য লাগছে, এখনকার যুগেও এমন মানুষ আছে যারা বাড়ির কাজগুলোকে মেয়ে মানুষের কাজ বলে মনে করে, কাজেরও ছেলে মেয়ে বলে ভেদাভেদ করতে পারে। আজ 5 মাস হয়ে গেছে তন্ময় আর তমা আলাদা। গতকাল তমার থেকে ডিভোর্সের কাগজ পাওয়ার পর পরামর্শ নেওয়ার জন্য শহরে নামকরা লয়ার মৃণালিনী সান্যালের চেম্বারে বসে আছে তন্ময় আর ওর মা তারাদেবী। কিছুক্ষণ পর মৃণালিনী সান্যাল এসে তাদেরকে ডেকে পাঠালেন। সমস্ত কাগজপত্র স্টাডি করে উনি বলতে লাগলেন, সরি মিস্টার তন্ময়, এই কেস নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তন্ময় বলল, কেন ম্যাডাম, আমি তো আপনার ফিস দিতে রাজি আছি, তাহলে আপনার প্রবলেম কোথায়? একটা ব্যাঙের হাসি হেসে মৃণালিনী সান্যাল বলতে লাগলেন, প্রবলেমটা ফিসে নয় তন্ময়বাবু, প্রবলেমটা যে মানসিকতায়। এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে আপনি মনে করেন বাড়ির কাজ করা টিপিক্যাল মেয়েদের কাজ, আর সবটা পড়ে আমি যেটুকু বুঝলাম, আপনার স্ত্রী আপনার থেকে তেমন কিছু চায়নি, শুধু চেয়েছিল একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে। আপনি বলুন এতে তার দোষ কোথায়? আসলে কি জানেন, এখনও বেশিরভাগ মানুষ মনে করে ঘরের কাজ মানে মেয়েদের কাজ, কিন্তু আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে এই ধারণা ভিত্তিহীন, আর তাই এই কেস লড়তে আমি পারবো না। মৃণালিনী দেবীর কথা শুনে তন্ময়ের তমার বলা কথাগুলো মনে পড়তে লাগলো। কোথাও যেন একটু হলেও সে নিজের ভুল বুঝতে পারল। চেম্বার থেকে বেরিয়ে মা ছেলেতে হাঁটতে লাগলো সামনে রাস্তাটায়। তারাদেবী ছেলেকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, দেখ বাবু দেখ, কেমন মেয়েকে পছন্দ করেছিলি, কিরকম শিক্ষা পেলে মেয়ে মানুষের এমন সাহস হয় যে স্বামীকে বলে বাড়ির কাজ করতে। তন্ময় মুখে কিছু বলল না মাকে, কিন্তু মনে মনে বলে উঠল, না মা, তমা কোনো ভুল করেনি, বরং ভুল আমরা ছিলাম। আসলে মেয়েরা হাসি মুখে বাড়ির সব কাজ সামলে দেয় বলে আমরা ধরে নিই ওটা শুধুমাত্র ওদেরই কাজ, অথচ এটা সত্যি যে কাজের কোনো ভেদাভেদ হয় না। তোমার বাবা মা ওকে সঠিক শিক্ষাতেই মানুষ করেছে, কিন্তু তুমি আমাকে শুধু বড় করে তুলেছ, মানুষ করনি। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন। ধন্যবাদ।